TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন ৭ দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিচারিক আদালতের দেয়া রায়কে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। সেই সাথে মামলার সব আসামিকে মুক্তি দেওয়া হয়েছে। ডেথ রেফারেন্স নাকচ এবং আসামিদের আপিল মঞ্জুর করে হাইকোর্ট এই রায় ঘোষণা করে। বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বাংলাদেশের গণঅভ্যুত্থানের ঘটনায় ভারতীয় গণমাধ্যম খুবই অখুশি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ভারতীয় গণমাধ্যম প্রমাণ করতে চাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে এবং তালেবান ঘরানার সরকার আসতে যাচ্ছে। এই ধরনের অপপ্রচার দুই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ব্রিক্সের সদস্যরা ডলারের বিপরীতে নতুন মুদ্রা চালু ঘোষণা দিলে তাদের পণ্যের উপর ১০০% শুল্ক আরোপ করা হবে। এটার প্রভাব নিয়ে আমরা আলোচনা করব যে এই শুল্ক আরোপ সত্যি সত্যি যদি হয় তাহলে কি হবে সেটা নিয়ে। এছাড়া ২০১৬ সালে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে এই বাংলাদেশ প্রসঙ্গে আরেকটি আপডেট দিয়ে রাখি। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের বেঞ্চে ডিম ছুঁড়েছেন আইনজীবীরা। গত ২৭শে নভেম্বরের এই ঘটনা। বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এই ঘটনা ঘটে। এই বিষয় এটা তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করতে পারি বাংলাদেশে যদি সম্ভব হয়। আমার সাথে আছেন আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, প্রফেসর অব জিওলজি, দ্য কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, প্রফেসর ফরমার চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, ইউনিভার্সিটি অফ রাজশাহী। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় ঢুকে যাচ্ছি। আমি প্রফেসর জনাব খালিকুজ্জামানের কাছে যেটি জানতে চাইব যে বাংলাদেশে যে রায়টি হলো, এটাও রায়, একটি রায় আর একটি রায়কে যে পাল্টে দিল বা বাতিল করলো, সব আসামিকে খালাস দিল। আমরা জানি যে ২০০৪ সালে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ ২১শে আগস্টে যে গ্রেনেড হামলায় সেখানে ২৪ জন মানুষ মারা গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা যাদের মধ্যে মূলত ছিল, এবং আমরা জানি যে কয়েকশো মানুষ আহত হয়েছে। অনেকেই এদের মধ্যে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বহন করছে এখনো। এই রায় দ্বারা আসলে কি বোঝালো? আমরা বাংলাদেশ কি আসামিদের ধরতে পারেনি, হাতছাড়া হয়ে গেছে, না কি বোঝালো? এর তাৎপর্য কি ডক্টর খালিকুজ্জামান? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, একটা বিচারের আদালতে যখন রায় হয় সেটাকে আসলে খুব আমরা যদি এটার সাথে একমত নাও হই তবু আমাদের মেনে নিতে হয়। এটা হচ্ছে সারা দুনিয়ার কালচার। কিন্তু ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হচ্ছে যে আমরা নতুন অভ্যুত্থানের মাধ্যমে যেই ধরনের একটা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আমরা কামনা করেছিলাম, যেখানে সুষ্ঠু ন্যায় বিচার স্থাপিত হবে জীবনের সর্বক্ষেত্রে এবং এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এই ব্যাপারটাতে কিছুটা ব্যত্যয় হয়েছে বলে আমার মনে হয়। আমার মনে হয় এই কারণে যে এই যে 4 আগস্টের যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, যেখানে 24 জন লোক 21 আগস্ট যে 2004-এ যে 24 জন লোক মৃত্যুবরণ করলো আর 17 লোক আহত হলো। এর মধ্যে প্রথিত যশা কিছু লোকজন ছিল, যেমন আইবি রহমান, উনি আমাদের অঞ্চলের লোক। যে অঞ্চলের লোক এটা বড় কথা না, কথা হচ্ছে এমন ধরনের উচ্চমানের একটা অ্যাটাক হলো একটা বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। এটা কেউ না কেউ তো করেছে অ্যাটাকটা, সেখানে তো প্রচুর লোক হতাহত হলো। এখন এখানে আপনি ঢালাওভাবে সমস্ত লোককে বেকসুর খালাস করে দেওয়া, এইটা আমার কাছে মনে হচ্ছে না আইনের শাসন। হ্যাঁ, তবে তার মধ্যে কিছু কিছু আসামি আছে, যেমন আমি যেটা পড়লাম যে তারেক রহমান ফর এক্সাম্পল, ওনাকে মোস্ট লাইকলি এই যে শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পরে অনেকটা কৃত্রিমভাবে তাকে আবার দ্বিতীয় দফা যখন চার্জশিট হয় সেখানে তার নাম ঢুকিয়ে দেওয়া হয়, এবং সেটা ঢুকিয়ে দেওয়া হয়
ওই যে দায়রা জজের কোর্টে আর কি, নট যে লোয়ার কোর্টে ঢুকানো হয় না। সাধারণত চার্জশিট হলে কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে লোয়ার কোর্টের ঢোকাতে হয়, কিন্তু তাদেরকে মনে হচ্ছে, আমি যেটা পড়লাম, নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অনেকটা প্রতিহিংসা পরায়ণ হয়ে তারেক রহমান সহ যে লুৎফুজ্জামান বাবর নিজে অবশ্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, সেই হিসাবে তার কিছুটা তো দায় থেকেই যায়। তবে আমি যদি ধরেও নেই যে তারেক রহমানকে ঢুকানো হয়েছিল হচ্ছে রাজনীতির যে ইয়ে হয়ে আর কি, প্রতিহিংসার বশবর্তী হয়ে, তাহলে তিনি হয়তো বা বেকসুর খালাস পেতে পারতেন। কারণ আমি তো নিজে আইনজীবী না, আমি যেটা পড়েছি যে তার নাম যেহেতু পরে ঢুকিয়েছে, 400 বছরের ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটে নাই যে ল্যাটারালি একজনকে পরে এনে ঢুকিয়ে দেওয়া যায়। তাতে মনে হয় এখানে কিছুটা রাজনৈতিক প্রতিহিংসা ছিল। সেটা যদি থেকেও থাকে, তিনি যদি এখান থেকে বেকসুর খালাসও পান, তাহলে আমি মনে করলাম যে জিনিসটা ধরে নেওয়া যায় যে এটা অ্যাকসেপ্টেবল। কিন্তু এখানে লুৎফুজ্জামান বাবর যেখানে নিজে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তার দায় আপনি কিভাবে কাটিয়ে যাবেন এত বড় একটা হত্যাকাণ্ডে? তারপর 24 জন লোক মার্ডার হয়ে গেল, এখানে নিশ্চয়ই কেউ না কেউ এটার হতাহতের সাথে জড়িত। তাহলে এতগুলো সরকার পার হয়ে গেল, মানে খালেদা জিয়া সরকারের সময় ঘটনাটা ঘটেছে, তারা তদন্ত করেছে। তারপরে হচ্ছে যে 111-এর গভর্নমেন্ট এসেছে, শেখ হাসিনার 3টা গভর্নমেন্ট এসেছে, এখন নতুন গভর্নমেন্ট এলো। এতগুলি গভর্নমেন্টের মানে তদন্তের পরে যদি প্রমাণিত হয় কেউ এর জন্য দায়ী না, এটা খুবই দুঃখজনক। এটা কোনোভাবেই আইনের শাসন বলে আমার কাছে মনে হয় না। জি, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর সৈয়দ আব্দুল মামুন চৌধুরীর কাছে যাব। সেটি হচ্ছে, দেখেন 2004 সালে এই ঘটনার পরপরই ওই সরকার যেটা করেছিল সেটিও ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জজ মিয়ার নাম আমরা জানি, সেই জজ মিয়াকে তারা সামনে নিয়ে এসেছিল এবং জজ মিয়াকে কেন্দ্র করে তারা তাদের যে কেসটি ফ্রেম করেছিল সেইটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং আমরা দেখেছি যে সেই সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী এবং সেই সময়কার রাজনীতিবিদরা, ক্ষমতাসীন রাজনীতিবিদরা, তারা বরং আওয়ামী লীগকে দায়ী করেছিল। আমরা আজকে অর্থাৎ পলিটিক্যাল যে মোটিভ সেখানে সামনে আনা হয়েছিল। আজকেও বাংলাদেশে এই যে যাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে সেইটাও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কি না, এই যে একটা আমরা ধারা দেখছি 20 বছর আগে 20 বছর পরে, সেইটা তো একই রকম মনে হচ্ছে বাংলাদেশ একই জায়গায় আছে। আপনি কি দেখছেন, ভবিষ্যতে কি এরকমই যাবে নাকি কোন কোন জায়গায় পরিবর্তন আপনি চান? দেখুন, আসলে যে রায়টা আমরা গতকাল শুনেছি, পত্রপত্রিকার মাধ্যমে আমাদের কাছে রায়টা এসছে যে এটা একটা ডেথ রেফারেন্সের পর্যায়ে ছিল, এবং মানে তার মানে হলো যে এই মামলাটা একেবারে চূড়ান্ত ফায়সালা হয়ে গিয়েছিল। তো এমন একটা পর্যায়ে এটা আবার রিভিউয়ে আসলো, এবং রিভিউয়ে আসার পরে আমরা দেখলাম যে এটাকে বাতিল করা হয়েছে বিচারিক আদালত থেকে, এবং বলা হয়েছে যে এই মামলাটি অবৈধ এরকম। তো এবং সেটাতে যারা মানে বিচারিক আদালত হয়ে পরবর্তী উচ্চ আদালত হয়ে সব প্রক্রিয়া শেষ করে যারা কনভিক্টেড হয়েছিলেন তাদেরকে বেকসুর খালাসের কথা বলা হয়েছে। তো আমরা আসলে এই বিষয়টা আলোচনা এই মুহূর্তে করাটা আমার কাছেও মনে হয় যে উপযুক্ত এখনও সময় কি না, কারণ হলো যে আমরা পূর্ণাঙ্গ রায়টা এখন আমরা হাতে পাইনি। আমরা রায়টা পেয়েছি যে কি আসলে এটার ফাইনাল জাজমেন্ট, কিন্তু কোন ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে বা কোন কোন যুক্তির পরিপ্রেক্ষিতে এই রিভিউটা কার্যকর করা হলো সেটা আমাদের হাতে এখনও মানে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট অন্তত আমার হাতে আসেনি। যার জন্য যে জিনিস আপনারা দেখেন 2004 সনের পর থেকে 2024 অর্থাৎ প্রায় 20 বছর যাবত এই মামলাটা চলেছে। আমাদের আগের বক্তা যেমন বলেছেন যে এর মধ্যে অনেকগুলো সরকার পরিবর্তন হয়েছে এবং প্রত্যেকেই এই কাজটা করেছে। এখন এটা জিনিসটা হলো যে একটা ডেমোক্রেটিক সোসাইটিতে আমরা বলি যে আইন কাকে বলে। একটা ডেমোক্রেটিক সোসাইটিতে খুব সহজভাবে আমরা বলি যে আইন হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন। তা আমার কাছে যেটা মনে হয়েছে যে আজকে যে রায়টা হয়েছে এটার মধ্যে হয়তো সাম্প্রতিক সময়ের জনগণের ইচ্ছার প্রতিফলনটা ঘটেছে, তো সেই ডেমোক্রেটিক সোসাইটির ভ্যালুস থেকে। কিন্তু যেটা হলো যে আমরা দেখেছি যে এই মামলাটা যখন প্রথম হলো
তখন কিন্তু এই মামলাটা নিয়ে নানান ধরনের মানে নাটকীয়তা হয়েছে। যে জজ মিয়ার কাহিনী যেটা বলা হলো, সেটা তো পত্রিকায় দিনের পর দিন প্রকাশিত হয়েছে। আমরা দেখেছি যে একটা মামলাকে কিভাবে কোন দিকে ধাবিত করা যায়, সেরকম বহু কিছু হয়েছে এবং পরবর্তীতে কিন্তু প্রমাণও হয়েছে যে জজ মিয়ার বিষয়টা একটা আর্টিফিশিয়াল একটা ব্যাপার ছিল। এখন তারপরে যে জিনিসটা হলো, আমরা দেখলাম যে দীর্ঘদিন পরে আবার 111-এর একটা সরকার আসলো এবং মনে করা হয় যে 111-এর সরকারটা যেহেতু কোনো রাজনৈতিক সরকার না, কাজে তাদের সময়ে বিচার কাজে যতটুকু হয়েছে আমরা তো মনে করি যে সেটা হয়তো ইম্পার্শিয়াল একটা প্রসিডিউর ফলো করেছে। তারপরে দীর্ঘদিন আওয়ামী লীগের যে 3টা সরকার, এখন আমরা যেটা জানি যে একটা আদালতে যখন একটা বিচারিক প্রক্রিয়া চলে তখন কিন্তু সরকারে যেই থাকুক না কেন সেই বিচারিক প্রক্রিয়াটাকে কিন্তু কিছু আইনের ফর্মে ফেলেই করতে হয়। তো সেই ক্ষেত্রে এই দীর্ঘ 20 বছরের যে একটা মানে বিচার কাজ, সেটা গত আগস্টের পর থেকে, এটা হলো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মাত্র 4-5 মাস। তো এটা স্বভাবতই একটা জিনিস যে 20 বছরের একটা বিচারিক প্রক্রিয়া মাত্র 3-4 মাসের রিভিউয়ের মধ্যে এটা একেবারেই যে অল্টার হয়ে গেল। তো এটা অবশ্যই একটু মনে হয় যে জনগণের মধ্যে এটার আস্থা অনাস্থার একটা জিনিস সৃষ্টি হয়েছে। এবং আমার মনে হয় যে এই রায়টা যদি আর একটু সময় নিয়ে আর একটু মানে প্রক্রিয়া অবলম্বন করে, আমি জানি না যে এটা লিগ্যাল যারা আছেন তারা ভালো ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু একটা রায়ের প্রতি কিন্তু জনগণের একটা আস্থারও একটা বিষয় থাকে বিশ্বব্যাপী বা ওই রাষ্ট্রের। এখন কেনই বা আমাদের তারেক রহমানকে ওখানে কনভিক্ট করা হয়েছে, কেনই বা তিনি আবার বেকসুর খালাস পেলেন, কেনই বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ওখানে নাম পরে ঢোকানো হলো, কেনই বা তিনি আবার বেকসুর খালাস পেলেন, এবং এই যে যারা কনভিক্টেড ছিলেন তারা সবাই যে খালাস পেয়ে গেলেন, তাহলে এত বড় একটা ঘটনাটা কে ঘটালো? এখন আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল এগুলোর বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন। আমরা যেমন দেখেছি যে জাতীয়তাবাদী দলের যিনি প্রধান আছেন ফখরুল ইসলাম আলমগীর, তিনি যেমন একটা ইঙ্গিত দিয়েছেন, তার বলা যায় বহির্শত্রু, বহির্দেশীয় শত্রু এই কাজটা করেছে। তো এই বহির্দেশীয় শত্রু কারা, এটা তো অবশ্যই আমাদের খুঁজে বের করতে হবে, কারণ এটা রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়। কাজে এই মামলাটা, এই এতগুলো মানুষ, 24 জন মানুষ মারা গেলেন, অসংখ্য আহত হলেন, এবং যারা আহত হয়েছেন তারা কিন্তু তাদের শরীরে স্প্লিন্টার বহন করছেন এবং একটা দুর্বিষহ জীবন তারা করছেন। এখন রাষ্ট্রের দায়িত্ব কি? রাষ্ট্রের দায়িত্ব হলো তার নাগরিকদের সুরক্ষা করা। সেটা সে যে ধরনের রাজনৈতিক মতাদর্শ বা ধর্মীয় বা যে ধরনের মতাদর্শেই হোক না কেন, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে নাগরিক নিরাপত্তা পাবে রাষ্ট্রের কাছে। এখন সরকার তো পরিবর্তন হবে, একটার পর একটা সরকার পরিবর্তন হবে, কিন্তু রাষ্ট্রের তো একটা ফ্রেমওয়ার্ক থাকবে, রাষ্ট্রের তো একটা সুনির্দিষ্ট থাকবে। এক সরকারের আমলে দেখলাম যে একজন কনভিক্টেড হয়ে গেল, আরেক সরকার আসার সাথে সাথেই দেখলাম যে 2-3 মাসের মধ্যে সেটা বাতিল হয়ে গেল। এটা কিন্তু আইনের শাসনের প্রতি একটা অনাস্থা সৃষ্টি হয় জনগণের মধ্যে। জি জনাব আব্দুল আল মামুন, দেখেন এই চিত্র আমরা দেখেছি যে রাজনৈতিক সরকার অদল বদলের সাথে যে ক্ষমতা বদল আমরা আগে দেখেছি এরকম, ঠিক আছে, কিন্তু যে সরকার এলো, যে সরকার, সেটা তো রাজনৈতিক সরকার না, সেটা গণ অভ্যুত্থানের সরকার, অনেকে বলছে বিপ্লবী সরকার। যদি বিপ্লবী সরকার গঠিত হয়নি, আমরা এই বাংলাদেশকে নিয়েই আরেকটি প্রসঙ্গে যাব। আমরা দেখছি প্রফেসর খালেকুজ্জামান, আপনি দেখছেন ভারতীয় গণমাধ্যম, সব গণমাধ্যম, ভারতের সবচেয়ে প্রগতিশীল গণমাধ্যম, যদি এনডিটিভি নাম করেই বলছি, ধরি, তাদেরকেও আমি বলছি সামনে নিয়ে আসতে, তারা যে ধরনের খবর প্রচার করছে সেইটা, এবং অন্যান্য গণমাধ্যমগুলো আমি বাদে দিলাম, সেইটা কি দেখে কি মনে হয় আপনার? ভারতে কি গণতান্ত্রিক ব্যবস্থার সুফল ভোগ চলছে এরকম? তারা এই যে বাংলাদেশ বিষয়ে যে অপপ্রচার চালাচ্ছে, পররাষ্ট্র উপদেষ্টার কথা বলেছেন, আমরা আগেই জেনেছি, তিনি বলেছেন যে এইভাবে দুই দেশের সম্পর্ক এইভাবে কঠিন হয়ে যাচ্ছে তাদের জন্য, তার ভাষায়। প্রফেসর খালেকুজ্জামান, আপনি কি বলবেন? জি দেখুন, আমার মনে হয় ইনিশিয়ালি ভারতের যে রিয়াকশন ছিল গণ অভ্যুত্থানের পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়া, তাদের দেশে আশ্রয় নেওয়া, সেইখানে তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছিল সেটা আমার দৃষ্টিতে লেজিটিমেট ছিল, যে এরকমভাবে হয়ে গেল। তারপর মানে শেখ হাসিনা পতনের পরে 3 দিন সরকার ছিল না,
হ্যাঁ, 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে কিছু সহিংসতা হয়েছিল, কিছু ধরনের মারামারি হয়েছে, লুটপাট হয়েছে, কিছু মানুষ মারা গিয়েছে। সেই অস্থির সময়টাতে তারা কিছুটা শঙ্কা প্রকাশ করতে পারে বাংলাদেশের যে মানে মাইনরিটি যারা রয়েছে, সংখ্যালঘু, তাদের ব্যাপারে। কিন্তু 4 মাস পরে গিয়ে যখন আমাদের দেশের মূল চিত্রটা অলরেডি খুব দৃশ্যমান, যে এখানে আসলে সংখ্যালঘুদেরকে টার্গেট করে এমন বাড়তি কিছু হচ্ছে না, যেটা সংখ্যালঘুদের ব্যাপারে সারা জীবনেই বাংলাদেশে কিছু কিছু ঘটনা ঘটে, আওয়ামী লীগের আমলে কম হয়নি, এটা আমরা জানি। তো সুতরাং এটা কাম্য না, সংখ্যালঘুদের এগেনস্টে যে নির্যাতন কিংবা অত্যাচার সেগুলি কাম্য না। কিন্তু আমার কথা হচ্ছে এটা অতিরিক্ত এক্সট্রাঅর্ডিনারি, আউট অফ দ্য নর্ম কিছু হচ্ছে না গত 3-4 মাসে, এটা আমরা সবাই প্রায় দেখি। তারপরেও ভারতীয় গণমাধ্যম, সমস্ত গণমাধ্যম যখন একতরফাভাবে, ওরা এখনো এমন একতরফাভাবে, একচোখাভাবে সমস্ত কিছুর জন্যই যে দায়ী করে যাচ্ছে বর্তমান সরকারকে, অ্যাজ ইফ যে শেখ হাসিনার সরকার যদি ক্ষমতায় না থাকে, উনি নিজে যদি ক্ষমতায় না থাকে, তাহলে এই দেশের একটা মাইনরিটি, একটা সংখ্যালঘু ব্যক্তিও নিরাপদ না এই দেশে। এটা খুবই একটা ভুল নেরেটিভ, এবং এটা খুবই একটা একচোখা নেরেটিভ, এক পেশে নেরেটিভ। তো এটা হচ্ছে কেন আমার ধারণা যে গত 15 বছরে মোদী সরকার আর যে সরকারে তার আগে ছিল, তাদের কাছে শেখ হাসিনা এতটাই প্রিয়ভাজন হয়ে উঠেছিল, এতটাই আস্থার ব্যক্তি হয়ে উঠেছিল, যে শেখ হাসিনাই তাদের একমাত্র শরীদ বাংলাদেশে। এইভাবেই তারা সম্পর্কটা তৈরি করেছে বাংলাদেশের সাথে। এটা আনফরচুনেট, এটা হওয়ার উচিত ছিল না। কারণ হচ্ছে একটা দেশের সাথে আরেকটা দেশের জনগণের সম্পর্ক তৈরি হবে, সমস্ত দলগুলির সাথে তাদের সম্পর্ক তৈরি হবে। আমাদের দেশে কারা ক্ষমতায় আছে এটা আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, একান্তই নিজস্ব আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু এতদিন পরেও তারা এই ন্যারেটিভটাকে বের হয়ে আসছে না, এটা তাদের সীমাবদ্ধতা আমি মনে করি, ভারতীয় গণমাধ্যমের সীমাবদ্ধতা। এই জন্য আপনি যদি যে কোনো ভারতীয় গণমাধ্যম দেখেন, যেটা আপনি নাম করলেন, এনডিটিভি তো রয়েছে, তারপরে হচ্ছে রিপাবলিক টিভি, এরকম কিছু টিভি আছে, এগুলি দেখলে আপনাকে ক্লাউন শো বাদ দিয়ে আমার কাছে কিছুই মনে হয় না। ওরা যে ছাগল পাগলের মতো লম্পজম্প করতে থাকে টিভিতে, এটা কোনো সভ্য দেশ আমি এরকম আচার ব্যবহার করতে দেখি না। আমেরিকার গণমাধ্যমে ফক্স নিউজ, নিউম্যাক্স বলে কিছু কিছু টিভি চ্যানেল রয়েছে, যেগুলি আমরা দেখলে পরে মনে হয় যে আমাদের যে বুদ্ধিবৃত্তি, মেধা, এটা নিয়ে তারা টিজ করছে, অ্যাজ ইফ আমরা সবাই মানে রিটার্ডেড মানুষ আর কি একটা দেশে। ভারতীয় গণমাধ্যমের আচার আচরণ দেখলো নিউজম্যাক্স এবং ফক্স নিউজের মতোই আমার কাছে মনে হয়। তারা একটা শিক্ষিত সভ্য দেশ হয়ে এতটা একপেশী কিভাবে, এটা আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়। তবে খুব আশ্চর্যজনক মনে হয় না এই জন্য যে আন্তর্জাতিকভাবেও যে আর কি রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলে একটা সংগঠন আছে, তারা ভারতীয় যে গণমাধ্যম তাদেরকে 161তম হিসাবে নির্ধারণ করেছে 181 দেশের মধ্যে। তাদের অবস্থান হচ্ছে 161। বোঝা যায় তারা কতটা ইন্ডেক্সের কথা বলছেন আপনি। এটা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, মানে মিসইনফরমেশন বা অপতথ্য, ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রে তারা যে ইন্ডেক্স প্রকাশ করেছে সেই ইন্ডেক্স, রাইট? জি জি, এটাকে যে ইন্ডেক্স, এখানে 161 তারা 181 দেশের মধ্যে। এর বাইরে গিয়েও ইউনিভার্সিটি অফ মিশিগান, এটা আমেরিকার ইউনিভার্সিটি, সেখানে ভারতীয় 2 জন স্কলার সেখানে যে স্টাডি করেছে, তারা হচ্ছে, তাদের নামটাও আপনারা নিশ্চয়ই জানেন, জয়জিৎ পাল, তারপরে হচ্ছে স্বপ্ননীল রাজ। তারা যে স্টাডি করেছে, দুজনে কিন্তু আমেরিকান উদ্ভূত প্রফেসর। তারাও বলছে যে মানে ভারতের যে গণমাধ্যম সেটার যে মিস ইনফরমেশনের দিক থেকে সর্বোচ্চ দুনিয়াতে। এর কারণ হিসেবে তারা কিছু কারণ দেখিয়েছে। এরা কিন্তু ভারতীয় উদ্ভূত আমেরিকান। তারা বলছে যে এখানে যে অনলাইনের নিউজের প্রতি মানুষের যে আসক্তি, অনলাইনগুলোর যে প্ল্যাটফর্ম, বিশেষ করে হোয়াটসঅ্যাপ, এই জাতীয় গ্রুপগুলি, সেগুলিতে যেটা হয় তাদের ভাষ্যমতে, যে আমি যদি মনে হয় যে আমি যেটা শুনতে চাই এরকম কথা একটা গ্রুপ বলছে, তখন সেটার প্রতি আমরা আসক্ত হই, বাইরে আর আমরা তাকাই না, মানে ভারতীয় জনগণ। এর ফলে ভারত খুব একপেশী হয়ে গেছে। এমনকি কলকাতার জনগণ, তারা তো আমাদের সম্বন্ধে ভালো জানে যে বাংলাদেশের মানুষজন কতটা এভারেজে কত অসাম্প্রদায়িক।
দু একজন যদি ব্যক্তিগতভাবে কয়েকজন আপনার জার্নালিস্টকে বাদ দেওয়া হয়, যেমন অর্ক মোস্ট লাইকলি গাঙ্গুলি, তার লাস্ট নেম অর্ক গাঙ্গুলি রয়েছে, তারপর এমন কয়েকজন ভারতীয়, সুমন কবির রয়েছে, উনি সাংবাদিক না, গায়ক, কিন্তু তাদের মতো কয়েকজন সুশীল সমাজের লোক বাদ দিলে পরে, এমনকি কলকাতার গণমাধ্যম যেভাবে তারা আমাদেরকে মনে করে যে খুব উগ্র সাম্প্রদায়িক একটা দেশ, সেটা আমার কাছে আশ্চর্য মনে হয়। কারণ ভারতের আরএসএস বিজেপি দ্বারা চালিত একটা রাষ্ট্রের মানুষ যখন আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ করে যে আমরা সাম্প্রদায়িক দেশ, সেটা খুবই দুঃখজনক। কারণ ভারতের মানুষ একটা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হয়েছে গত 10 বছরে, এবং একটা আরএসএস বিজেপি দ্বারা পরিচালিত। কিন্তু পশ্চিমবঙ্গ তো আসলে বিজেপি দ্বারা পরিচালিত না, ছিল না, এবং ওরা অনেক অনেক বেশি প্রগতিশীল একটা রাষ্ট্র বলে আমরা জানি, জনগোষ্ঠী ছিল। সেখানেও আজকাল দেখা যাচ্ছে যে তারা আট পাস না ভেবে, কোনো ধরনের বিবেক বিবেচনা না করে, তাদের জন্য তো আমাদের বর্ডার খোলা রয়েছে, তারা এসে নিজেরা যাচাই বাছাই করতে পারে। কিছু কিছু ঘটনা ঘটে নাই সেটা আমি বলছি না, যেটা ঘটেছে এটার আমি নিন্দা জানাই, কিন্তু ভারতীয় গণমাধ্যম যেই লেভেলে বাংলাদেশকে লেভেল করার চেষ্টা করছে সেইটা খুবই দুঃখজনক। এবং সেটাতেই বোঝা যায় যে ভারত আসলে আমাদের সার্বিক স্বার্থ না দেখে তাদের নিজের স্বার্থ দেখতো, শুধু আওয়ামী লীগের লেন্স দিয়ে। ভারত সরকারকে দোষ দেওয়া যাবে? ভারত সরকারকে তো কিছুটা দোষ দেওয়াই যাবে, তারা তো মূল ন্যারেটিভটা তারাই তৈরি করে। রাইট, তারা কিন্তু বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের উচিত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, রাইট? এই ভাষায় কথা বলছে। সেটা করছে, বাংলাদেশে তো করছে, বাংলাদেশ তো বলছে না যে আমরা করব না। এবং বাংলাদেশ পরিষ্কার বলেছে আমাদের সংখ্যালঘুদের যে নিরাপত্তার দায়িত্ব আমাদের সরকারের, সেটা ভারতের এসব ব্যাপারে চিন্তা না করলেও চলবে। কারণ আমাদের ভারতে যখন মুসলমানদেরকে হত্যা করে, কয়েকদিন আগেও করেছে, আপনারা জানেন 4-5 জনকে, সেখানে তো আমরা সবাই আপ এন্ড আর্ম হয়ে যায় নাই, আমরা রাস্তায় গিয়ে নেমে বলি নাই যে এটার বিচার করতে হবে। এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। এখন আমাদের দেশে যারা মাইনরিটি, তারা আমাদের ভাই বোন, এখন তারা কি আইনের ঊর্ধ্বে? তারা যদি অন্যায় কিছু করে তাহলে তাদেরকে বিচারের আওতায় আনা যাবে? একটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে আরেকটা দেশ উদ্বেগ জানাতে পারে, যেমন গাজা, ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন, আমরা জানাচ্ছি, উদ্বেগ জানাচ্ছি, সেভাবে সেটার একটা তো নর্মস আছে, তাই না? কিন্তু ভারত যেভাবে জানাচ্ছে সেইখানে আপনার আপত্তি, তাই তো? আমার আপত্তি এখানে, কারণ তারা খুব একপেশেভাবে জানাচ্ছে, তারা জিনিসটাকে যাচাই বাছাই করছে না, দেশের ভিতরে এসে প্রমাণ তথ্যাদি সহ বলছে না। রাইট, একদম সেখানে আমি ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরীর কাছে যাব। সেটা হচ্ছে যে এখানে বাংলাদেশের ব্যর্থতা নাকি অন্য কিছু দেখছেন আপনি? বাংলাদেশে এরকম কি যে এখানে কোনো ইন্টারন্যাশনাল পর্যায়ে যেতে পারে এরকম কোনো গণমাধ্যমের অনুপস্থিতি, এরকম কিছু দেখছেন কিনা? নাকি বাংলাদেশ সরকারের যে কূটনৈতিক নেটওয়ার্ক রয়েছে সেইখানে ব্যর্থতা আছে? কোথায় সমস্যা দেখছেন আপনি? দেখুন, বিষয়টা হচ্ছে যে ভারতের যে গণমাধ্যম, বিশেষ করে কলকাতা ভিত্তিক। আচ্ছা, এক কাজ করি, আমার হাতে যেহেতু সময় হয়ে গেছে, আমরা একটা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে এই উত্তরটা নেই। বিরতি থেকে ফিরে এসে দর্শক আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি ভালো লাগছে, আমরা একটু পরই ফিরে আসছি। স্বাধীন বিষয়ে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি আমাদের অতিথি প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর কাছে। যে আপনাকে যে প্রশ্নটি করেছিলাম, নিশ্চয়ই আরেকবার প্রশ্নটা করতে পারি, সেটি হচ্ছে বাংলাদেশের ব্যর্থতা কোথায়? ওরা যে প্রচার চালাচ্ছে যে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র, বাংলাদেশ ইসলামিক জঙ্গিদের রাষ্ট্রে পরিণত হয়েছে, এখানে মৌলবাদীদের উত্থান ঘটেছে, এইটার কাউন্টার করতে পারছে না সম্ভবত প্রপারলি বাংলাদেশ। কেন? এইটা হচ্ছে যে বাংলাদেশে কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মিডিয়ার অনুপস্থিতি, নাকি কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশের জবাব দিতে পারেনি? কোন জায়গায় আপনি সমস্যা দেখছেন? না, আমরা যেটা বলবো যে বাংলাদেশের ব্যর্থতা জিনিসটা সেরকম নয়। আসলে হলো যে এক একটা রাষ্ট্রের যারা পলিসি এক এক রকম, এটি স্বাভাবিক। এখন বাংলাদেশে যারা জার্নালিজমের সাথে জড়িত তাদেরকে এটা খুঁজে বের করতে হবে যে বাংলাদেশকে নিয়ে যখন কোনো প্রপাগান্ডা চলে, সেটা বিশ্বের যে কোনো দেশ হতে পারে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হতে পারে, অন্য রাষ্ট্র হতে পারে, সেটা কিন্তু আমাদের রাষ্ট্রের যে সাংবাদিক যারা রয়েছেন তাদের দায়িত্ব যে কীভাবে সেগুলোর জবাব তারা দিবেন
এবং আমার মনে হয় যে সেক্ষেত্রে আমাদের একটু শক্তিশালী আরও গণমাধ্যমকে এই বিষয়গুলোতে আরও শক্তিশালী হওয়ার প্রয়োজন আছে। কারণ অনেক সময় সরকার কিছু বিষয়ে তাদের অনেক বিধিনিষেধ থাকে, সরকার কিন্তু সব বিষয়ে সবসময় কথাটা বলতে পারেন না। যে কথাটা কিন্তু দেশের গণমাধ্যম নিয়ে যারা চিন্তা করেন তাদেরকে কিন্তু এই জায়গাটা গবেষণা করে বের করতে হয়। যে আপনি দেখেন যে পুরো পৃথিবীর রাজনীতি বলি, অর্থনীতি বলি, তার মধ্যে কিন্তু প্রোপাগান্ডা একটা বড় একটা জিনিস। কারণ ন্যারেটিভস তৈরি করা হয় কিন্তু বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, গুজব এগুলোকে প্রয়োগ করে। কাজে এই বাস্তবতাগুলো আছে, তো সেগুলোর জবাব আমরা কিভাবে দিব সেটাও কিন্তু আমাদের অনেক সময় রাষ্ট্রীয় অর্গানগুলো কাজ করতে পারে না, সেটা প্রাইভেটলি কাজটা করতে হয়। এখন এখানে মজার ব্যাপার আমার কাছে যেটা মনে হয়েছে যে ভারতের যে চ্যানেলগুলো কাজ করছে এবং তাদের পেছনেও কিন্তু বাঙালিরা আছে। আমি জিনিসটাকে এইভাবে দেখি যে আমাদের একটা বাঙালি চরিত্র আছে, মানে ভারতের বাঙালি বলি আর বাংলাদেশের বাঙালি বলি, আমরা অতিমাত্রায় গুজব প্রিয় এবং সেইটার একটা প্রতিফলন হয়েছে। আরেকটা কথা, যে কথাটা আমরা বলি যে নিউজ চ্যানেলগুলো ইদানিং তাদের এথিক্সের জায়গাতে আমার মনে হয় যে একটু সরে গেছে। আমরা যেটা দেখি যে কি ঘটনাটা উপস্থাপন করা উচিত এই প্রশ্নের জবাবের জন্য তারা যেটা চিন্তা করেন যে পাবলিক কোন জিনিসটা পেতে চায়, পাবলিক মানে কি পেতে চায়। এখন নিউজ চ্যানেলগুলো তাদের মানে কাটতি বাড়ানোর জন্য বা তাদের ফলোয়ার বাড়ানোর জন্য বা তাদের বিকাশের জন্য তারা মনে করে যে পাবলিক যে জিনিসটা চায় সেটাই যদি আমরা দিই তাহলে জনপ্রিয়তাটা বাড়বে। আমার মনে হয় যে ভারতীয় যে চ্যানেলগুলো তারা এই কাজটা করছে, তারা অধিক সংখ্যক মানুষের মধ্যে তাদের চ্যানেলগুলোকে আরও বেশি মানে ফলোয়ার বাড়ানোর জন্য তারা হয়তো মনে করছে যে বাংলাদেশে একটা সরকার পরিবর্তন হয়েছে এবং এই সরকার পরিবর্তনের পক্ষ দিয়ে একটা নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে যারা সরকার থেকে ক্ষমতাচ্যুত হয়েছে তাদের মনোযোগটা তাদের দিকে আকর্ষণ করার জন্য তারা হয়তো মনে করছে যে এই ধরনের প্রপাগান্ডাগুলো তারা জনপ্রিয়তাটা পাবে, তাদের চ্যানেলগুলো ডেভেলপ হবে। কিন্তু এটা কিন্তু নিউজের যে এথিক্স এটার পরিপন্থী। নিউজ কিন্তু প্রকৃত সত্য খুঁজে বের করার জন্য। এখন যে প্রশ্নটা হলো যে বাংলাদেশের ব্যর্থতা আছে কি না। এখন ব্যর্থতা তো কিছুটা আমাদের বলতেই হবে আছে, কারণ হলো যে সরকারটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এটা কিন্তু কোনো রাজনৈতিক সরকার নয় এবং এই সরকারে যারা কাজ করছেন তারা কিন্তু বিভিন্ন ফিল্ডের এক্সপার্ট। আমি যে কথাটা বলি যে সরকার পরিচালনা কিন্তু একটা সম্পূর্ণ রাজনৈতিক কাজ এবং রাজনৈতিক কাজ কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়া সম্ভব নয়। এটা হয়তো স্বল্প সময়ের জন্য একটা মেশিনারিকে রান করা সম্ভব, কিন্তু এই যে রাষ্ট্র নামক যে একটা মেশিনারি, এই মেশিনারিটাকে চালাতে হলে শুধুমাত্র আপনাকে দক্ষ হলেই হবে না, আপনাকে পিপলস সেন্টিমেন্ট প্রতি মুহূর্তে যেভাবে জনমতটা পরিবর্তিত হচ্ছে এবং পারস্পরিক বিভিন্ন রাষ্ট্রের ভেতরে বিভিন্ন গোষ্ঠীগুলোর স্বার্থের কারণে প্রতি মুহূর্তে যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এটা বোঝার জন্য এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সূক্ষ্ম রাজনৈতিক জ্ঞানের প্রয়োজন, যেটা শুধুমাত্র রাজনীতিবিদরাই পারে। এখন বাংলাদেশে যে সরকারটা এসেছে তারা আমরা সম্পূর্ণ জানি যে একটা সামরিক বাহিনী সমর্থিত এবং একটা জনসমর্থন, যেটাকে আমরা বলি যে লিগ্যাল জনসমর্থন না, রাজপথের জনসমর্থন নিয়ে তারা এসছে। এটা বুঝিনি আমি, কি বললেন এখানে আমরা বলছি গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা সরকার গঠন করেছে, তাহলে গণ অভ্যুত্থান তো হয়েছে জনগণের কাছ থেকে, জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের রায় নিয়ে এই সরকার নির্বাচিত হয়েছে। এইটাই তো আসল বিষয়। নিশ্চয়ই আপনি স্বীকার করবেন যে শুধু ভোট দেওয়াই নির্বাচন করা নয়, এই যে জনগণ এই প্রতিনিধিদের, এই যে উপদেষ্টাদের বা ছাত্রদের নির্বাচিত করেছে গণ অভ্যুত্থানের মধ্যে, এটাকেও তো আপনি জনগণের সরকার বা গণসরকার বলবেন তো না। এইখানে জিনিসটা হলো যে বাস্তবে আসলে তাই, কারণ হলো যে একটা প্রবল রাজপথের গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আপনি জিনিসটা দেখেন যে এই যে জনমতটা, এইটা যে পর্যন্ত না একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে অর্থাৎ ম্যান্ডেটের মাধ্যমে আসবে সেই পর্যন্ত কিন্তু আপনি এটাকে কনফার্ম করতে পারছেন না। যেমন একটা যদি নির্বাচন হয়, তাহলে নির্বাচনের মাধ্যমে যখন একটা সরকার আসে তখন কিন্তু আমরা জানি যে এই 5 বছরের জন্য বা
4 বছরের জন্য বা এই সময়ের জন্য জনগণ তাকে সমর্থনটা দিয়েছে। কাজে পাবলিক অপিনিয়নের কিন্তু একটা রেঞ্জ তখন আছে যে এই সময়ের জন্য জনসমর্থনটা তাকে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান যে সরকারটা এসছে তারা কিন্তু একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে এসছে, কিন্তু এইটা কিন্তু পিপলস অপিনিয়নের মাধ্যমে এসছে। কিন্তু পিপলস অপিনিয়নটা কতদিন পর্যন্ত ম্যান্ডেট সেটা কিন্তু লিগ্যালি কনফার্ম আমরা ঠিক করতে পারিনি, রাইট? এটা নিশ্চয়ই ঠিক হবে। এই সরকার বারবার বলার চেষ্টা করছে যে তাদের দায়িত্ব কতদিন কি এটা নির্দিষ্ট করে বলতে পারছে না। কাজটাও খুবই গুরুতর এবং সংস্কারের যে কাজ বলা হয়েছে সেটাও অনেক দীর্ঘদিনের কথা আমি জানি। কিন্তু আমি আরেকটি প্রসঙ্গে যেতে চাই। প্রফেসর খালিকুজ্জামান, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছে 100% শুল্ক আরোপ করার ব্রিক্স সদস্যদের এবং যারা নতুন করে সদস্য হয়েছে এবং যারা এটা আসলে এই হুমকির মাধ্যমে কি বলতে চেয়েছেন ইনি? যদি এই শুল্ক আরোপ করা হয় তাহলে আমেরিকার পণ্য আসবে কোন দেশ থেকে? এর মধ্যে আমরা জানি মেক্সিকো, কানাডার সাথেও উত্তেজনা তৈরি হয়েছে। প্রফেসর ডক্টর খালিকুজ্জামান। জি, ধন্যবাদ আপনাকে। ডেফিনেটলি এই প্রশ্নে আমি আসছি, তার আগে 1 মিনিট আমি আগের প্রশ্নটা একটু সাপ্লিমেন্ট একটু করে নিই। এই যে এই সরকার জনগণের নির্বাচিত সরকার কিনা, এর সাথে হিন্দুদের উপর যে অপপ্রচার হচ্ছে এটার কোনো সম্পর্ক নাই। আমি মনে করি বর্তমান সরকারের কিছু দায়িত্ব রয়েছে এই জিনিসগুলোকে মানে নস্যাৎ করে দেওয়ার। এই যে অপপ্রচার, এটাকে নস্যাৎ করার জন্য যেটা করতে পারে বর্তমান সরকার, এটা হচ্ছে আমাদের যে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ধরনের প্রফেশনাল লোকজন আছে তাদের সাথে তারা এক ধরনের অংশীজনের বৈঠক করতে পারে এবং সেই বৈঠকগুলোতে তাদের ওপিনিয়ন নিতে পারে এবং সেই ওপিনিয়নগুলো তারা টেলিভিশন থেকে শুরু করে পত্রপত্রিকায় এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রতিনিয়ত এগুলিকে প্রচার করতে পারে। এই জায়গাটাতে তাদের ঘাটতি দেখা যাচ্ছে। আমাদের যে সরকারের প্রেস উইং এটা খুব দুর্বল। বিশেষ করে শফিকুল আলম না শফিকুল ইসলাম জানি, উনি কিছুটা কথাবার্তা বলে, তার যে একজন ডেপুটি আছে আমি নাম বলতে চাই না, এটা খুবই একটা মানে লো গ্রেডের একটা লোক। আমার মনে হয় এখানে তাদের যে প্রেস উইং এটা শক্তি সামর্থ্য বাড়ানো প্রয়োজন এবং আমাদের যারা মাইনরিটি তাদেরকে সহ প্রচার করা প্রয়োজন এক মঞ্চে বসে। এটার থেকে এখন আমি এসে আপনার বর্তমান কথাটা বললেন ব্রিক্সের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেও কানাডার ব্যাপারে, মেক্সিকোর ব্যাপারে, চায়নার ব্যাপারে একটা ট্যারিফের ঘোষণা দিয়েছে যে মানে তারা 25% পর্যন্ত আপ টু 25% তারা ট্যারিফ নির্ধারণ করবে। তার ফলশ্রুতিতেই এই দেশের দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে, কারণ ট্যারিফ যেটা আরোপ করা হয় সেটা তো আলটিমেটলি যারা ভোক্তা তাদের উপরেই এটা গিয়ে বর্তায়, বেশি দামে যখন ট্যারিফ। কিন্তু এই যে ব্রিক্সের দেশের প্রতি 100% ট্যারিফের কথা যে ঘোষণা করলো, এটা আমার ব্যক্তিগতভাবে ধারণা এটা হচ্ছে তার রেটরিক, ডোনাল্ড ট্রাম্পের একটা বাগাড়ম্বরিতা। কারণ তিনি বলে দিয়েছেন যে ডলারের বিপরীতে যদি তোমরা কারেন্সি করো বা চেষ্টা করো তাহলে সেটা প্রযোজ্য হবে। জি, সেটা আমি জানি, এটাই বলছি যে এটা কোনো অবস্থাতেই 100% ট্যারিফ দিয়ে তার দেশকে সে চালাতে পারবে না। কারণ হচ্ছে ব্রিক্সের দেশের মধ্যে সব দেশের কথা বাদ দেন, ব্রিক্সের মধ্যে মূল দেশ তো চায়না এবং ইন্ডিয়া, যেই দুই দেশ থেকে আমেরিকা সবচেয়ে বেশি আমদানি করে আর কি। রাশিয়ার কাছে আমদানি করে না, ব্রাজিলের কাছ থেকে খুব বেশি করে না, সুতরাং সাউথ আফ্রিকার কাছ থেকে করে না। এখানে প্রশ্ন আসছে শুধু চায়না এবং ইন্ডিয়ার প্রশ্নে, এবং আমার ধারণা যে ইন্ডিয়াকেও কোনো না কোনো ভাবে তারা এই আওতার বাইরে রাখবে, কারণ ইন্ডিয়া তাদের খুবই ফেভারিট দেশ বর্তমানে। মূলত এই আঙ্গুলটা তারা উঁচিয়েছে চায়নার বিরুদ্ধেই, যে চায়না যদি নতুন কোনো মানি ব্রিক্সের পক্ষ থেকে প্রচার করতে চায়, পাবলিশ করতে চায়, তাহলে তারা 100% ট্যারিফ বসিয়ে দিবে। 100% ট্যারিফ যদি বসিয়ে দেয় তাহলে দেখুন চায়নার থেকে আমেরিকার যে ইম্পোর্ট সেটা হচ্ছে টোটাল ইম্পোর্টের 16.9 ভাগ। তারপরে মানে অন্য দেশ থেকেও রয়েছে, মেক্সিকো থেকে কানাডা থেকে আরো 13% করে, কিন্তু মেক্সিকো কানাডা তো আর ব্রিক্সের দেশ না। তা চায়নার কাছ থেকে আমরা আমেরিকানরা কি আমদানি করে? অনেক কিছু আমদানি করে, সেলফোন থেকে শুরু করে O2 পার্টস থেকে শুরু করে প্লাস্টিক, লিথিয়াম ব্যাটারিজ, অনেক দ্রব্যই আমরা চীন থেকে আমদানি করি। এবং আপনারা জানেন আমরা যারা আমেরিকায় বাস করি, আমরা যদি কোনো ধরনের জেনারেল স্টোরে যাই, যেমন ওয়ালমার্ট কিংবা যে কোনো স্টোরে, এর 90% পণ্যই মেড ইন চায়না। এখন আপনি যদি 100% তার ট্যারিফ বাড়িয়ে দেন তাহলে এই পণ্যগুলি আসা বন্ধ হয়ে যাবে, তাহলে আমাদের দেশে আর কোনো উৎপাদন হয় না, তাহলে হচ্ছে দেশের দ্রব্যমূল্যের দাম হু করে বেড়ে যাবে এবং দ্রব্যমূল্য বাড়বে, আবার সমাজেও তো অনেক একটা অস্থিরতা তৈরি হবে।
এটাই আমি আসছি। এবং শুধু তাই না, যে আমেরিকা থেকে তো আমরা চীনে কিছু কিছু জিনিস এক্সপোর্ট করি, সমান না। চীন থেকে আমরা 16.9 মানে বিলিয়ন, যেটা বললাম আর কি 16% আমদানি করি। কিন্তু আবার অনেক আমেরিকার অনেক ফার্ম আছে যারা চায়নাতে কৃষি পণ্য রপ্তানি করে, এবং এইটা অনেক বেশি। একবার আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্পের সময় প্রথম মেয়াদে আমেরিকার বহু ফার্মার তারা খুব নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছিল, তাদের পণ্য বিক্রি করার তারা কোনো দেশ পাচ্ছিল না, খুঁজে পাচ্ছিল না। শুধু এগ্রিকালচারাল প্রোডাক্ট না, আরো কিছু প্রোডাক্ট আছে যে মেশিনারিজ আমেরিকা থেকে যায়, কেমিক্যাল যায়, সব মিলিয়ে একটা খুবই ভীতিকিচির অবস্থা হবে। এবং এটা আমার কাছে মনে হয় না এটা ভায়াবল। এটা সে একটা, যেটা আমি বাগারামবাড়িতে প্রথম বললাম, এটা বার্গেনিং চিপস হিসাবে নেগোসিয়েশন করার জন্য সেই জাতীয় বড় বড় কথা বলছে ডোনাল্ড ট্রাম্প, এটা আমার ধারণা। অর্থাৎ ব্রিক্স সহ যারা এক ধরনের প্রভাব বলয় তৈরি করার চেষ্টা করছে, সেই বলয়টাকে ভেঙে দেবার একটা তৎপরতা ডোনাল্ড ট্রাম্পের কথায় উঠে এসছে, তা যে হুমকি যে না এটা করা যাবে না। আচ্ছা, আমি সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, প্রফেসর রাজশাহী ইউনিভার্সিটি, তার কাছে এই ব্রিক্স প্রসঙ্গেই জানতে চাইব যে এই ব্রিক্স আসলে আপনি ভারতের সাথে আমেরিকার সাথে সাউথ ইস্ট এশিয়ার সম্পর্কে নিয়ে কাজ করেছেন, আপনার গবেষণা আছে, এটাকে কিভাবে দেখেন? আসলে এই জিনিসটা আমি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে চাই। আপনি দেখেন যে পুরো পৃথিবীতে যে গ্লোবাল গভর্নেন্স, সেই গ্লোবাল গভর্নেন্সের একটা শিফটিংয়ের কিন্তু চেষ্টা চলছে। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পুরো পৃথিবীতে এটা আমরা জানি কোল্ড ওয়ার হলো, এবং 90s পর থেকে কিন্তু পুরো পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে সুপার পাওয়ার, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তারা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের একটা সাইট। এবং এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, এদের মাধ্যমে পুরো বিশ্বের অর্থনীতিটা এখন তারাই নিয়ন্ত্রণ করছে। এবং বর্তমান বিশ্বের যে ইকোনমিক যে জিনিসগুলো, এগুলো কিন্তু সুইফট সিস্টেমে চলে, এবং সেই সুইফট সিস্টেমটা কিন্তু কন্ট্রোলিংটা সম্পূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে, যেটাকে আমরা বলি যে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডের হাতে। এখন আমাদের বলা হচ্ছে যে পরবর্তী বিশ্বটা হচ্ছে এশিয়ান রাইজিং, অর্থাৎ এশিয়ার উত্থানের যুগ। এতদিন যেরকম মনে করেন যে ইউরোপ এবং আমেরিকা পুরো পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করেছে, এবং ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে ভবিষ্যতের অর্থনীতি হবে এশিয়া ভিত্তিক। এখন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এবং ইউরোপীয় ইউনিয়ন তারা কিন্তু সেই পুরো পৃথিবীর যে গ্লোবাল ইকোনমি, তার আধিপত্যটা তারা ছাড়তে চায় না। এখন এই যে একটা কম্পিটিশন তৈরি হয়েছে, যেটার মধ্যে আমরা মনে করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কাউন্টার হিসেবে এইখানে চীন, রাশিয়া, ভারত, ইরান, অর্থাৎ এই কান্ট্রিগুলো একটা জোট গঠন করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এবং যেটা আমরা ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক মিডল ইস্টের যুদ্ধের মধ্যে আমরা সিরিয়ার যুদ্ধ, এগুলোতে আমরা খেয়াল করেছি। এখন এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, অর্থাৎ এই ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলো যারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে একটা জোট হয়ে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, তাদের এগেইনস্টে কিভাবে এই রাশিয়া আপনি বলেন যে, বা যেটা এলডিসি কান্ট্রি বা মিডল ইনকাম কান্ট্রিগুলো, যেটাকে আমরা গ্লোবাল সাউথ বলি, এই গ্লোবাল সাউথ কিভাবে গ্লোবাল নর্থকে কাউন্টার করবে, এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এবং এই গ্লোবাল সাউথের পক্ষ থেকে এখন এই কাউন্টার করতে গেলে যে জিনিসটা আমাদের করতে হবে, সেটা হলো যে সুইফট সিস্টেমকে চ্যালেঞ্জ করতে হবে। এবং সুইফট সিস্টেমকে চ্যালেঞ্জ করার একটা অংশ হিসেবে আমরা কিন্তু দেখেছি যে ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া কিন্তু যে আপনার চীনের সঙ্গে বাণিজ্যটা করলো, সেটা কিন্তু তাদের নিজস্ব মুদ্রায় তারা করেছে। এবং বাংলাদেশও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে এবং অন্য রাষ্ট্রে, অর্থাৎ তারা ডলারের যে একটা আধিপত্য, সেই ডলারের আধিপত্য থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। এবং ডলারের আধিপত্য থেকে বের হওয়ার ধারণা থেকে কিন্তু তারা আরেকটা মুদ্রা চালু করার চেষ্টা হয়তো করবে, যেটা ব্রিক্সের মাধ্যমে এটা শুরু হবে। এবং এইটা যদি সফল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের যে একচ্ছত্র গ্লোবাল ইকোনমিতে সাপোর্ট, সেটা কিন্তু একটা ধ্বংস হবে। এই জায়গা থেকে আমি যেটা আমার পূর্ববর্তী বক্তার সাথে আমি একটা দ্বিমত পোষণ করে বলছি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু শুধুমাত্র এটা বাগাড়ম্বর, এটা আমরা মনে করি না। কারণ তিনি এই জিনিসটা মাথায় রেখেই এই চ্যালেঞ্জটা করেছেন। তিনি 100% সেটা বাস্তবায়ন করতে পারবেন কি পারবেন না, করবেন কি না, সেটা প্রশ্ন নয়। কিন্তু তার যে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া, এর মাধ্যমে কিন্তু ব্রিক্সকে তিনি ব্রিক্স যেটা চাচ্ছে যে ব্রিক্সের মাধ্যমে নতুন একটা মুদ্রা ব্যবস্থা যদি তারা চালু করতে পারে, যেটা ডলার ভিত্তিক মুদ্রা ব্যবস্থার চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে,
সেটাই তারা চেষ্টা করছে, এবং সেই চেষ্টা থেকে তাদের বিরত রাখার জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প আগেভাগে এই হুমকিটা দিয়ে রেখেছেন। আমার মনে হয় যে এই ব্রিক্সের এই জিনিসটার মূল কারণই হলো যে গ্লোবাল অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সাথে যারা অ্যালায়েন্স করে আছে এই রাষ্ট্রগুলোর আধিপত্য থেকে গ্লোবাল সাউথকে রক্ষা করার জন্য, বা গ্লোবাল সাউথের একটা মানে যে আধিপত্য বা রাইজিং সেটার করার জন্য এই কাজটা হয়েছে আর কি। এবং এটা আসলে ডোনাল্ড ট্রাম্প কতটুকু সাকসেস করতে পারবেন সেটা পরবর্তী সময়ই আমাদের বলে দিবে। রাইট, আমরা ধন্যবাদ প্রফেসর আব্দুল আল মামুন। আমি যাব আমাদের হাতে আরেকটু সময় আছে। ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, এই প্রসঙ্গে আপনি প্রতিক্রিয়া দিতে পারেন, কিন্তু আরেকটি প্রসঙ্গে আলোচনা না করে আমি পারছি না, সেটাই হচ্ছে ক্যাশ প্যাটেল। FBI ডিরেক্টর পদের জন্য তাকে পছন্দ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইন্ডিয়ান অরিজিন, নাম শুনেই বোঝা যাচ্ছে, নামই তার পরিচয় আছে। তো এটার কারণে ক্যাশ প্যাটেলকে আমরা চিনি দীর্ঘদিন ধরে, তিনি কনস্পিরেসি থিওরিস্ট, ডিপ স্টেট। তিনি তো একসময় বলেই দিয়েছিলেন যে তিনি FBI রাখতে চান না, ওয়াশিংটন ডিসিতে FBI যে অফিস আছে সেটা বিলুপ্ত করতে চান, ইত্যাদি ইত্যাদি। তার অনেক আছে, বিতর্কিত বক্তব্য আছে। তো তাকে এই পদে আনলো এই কারণে আমেরিকায় কী ধরনের প্রভাব পড়তে পারে সরকারে বা সরকারের বাইরে। একই সঙ্গে ভারতীয় হওয়ার কারণে মানে বাংলাদেশের সাথে বা অন্যান্য দেশের সাথে রিলেশনের, আমেরিকার রিলেশনের কোনো প্রভাব পড়বে কি না? জি ধন্যবাদ। জি, এই প্রশ্নে আমি আসছি। যে প্রশ্নটা আগে হয়েছিল যে ব্রিক্সের ব্যাপারে, ব্রিক্সের অর্থনীতি কিন্তু অলরেডি আমেরিকা মানে G7 অর্থনীতি থেকে বড়। ব্রিক্সের টোটাল অর্থনীতি জিডিপি হচ্ছে 37% পৃথিবীর, আর যে G7 মানে আমেরিকা ইনক্লুডেড, তাদের টোটাল অর্থনীতির পরিমাণ হচ্ছে ক্লোজ টু 30%। মানে সেইখানে এই যে একটা যে মুদ্রার কথা যিনি বললেন, মুদ্রার কথাটা মানে সত্য যে মুদ্রা যদি অল্টারনেটিভ হয় তাহলে আমেরিকার জন্য সমস্যা। আমি যেটাকে বাগাড়ম্বরিতা বলি, যেটা হচ্ছে 100%-এর ব্যাপারটা নিয়ে। 100% ট্যারিফ কোনোভাবেই হতে পারবে না। আর মুদ্রাকে আপনি এগুলি হুমকি দিয়ে তো ঠেকানো যাবে না, কারণ উনি নিজেও একটু আগে ডক্টর আব্দুল আল মামুন যেভাবে বললেন যে সৌদি আরবের সাথে চীনের বাণিজ্য কিংবা রাশিয়ার সাথে চীনের বাণিজ্য এগুলি কিন্তু লোকাল কারেন্সিতে অলরেডি হচ্ছে। সেটা ট্রাম্প চাইলেও হবে, না চাইলেও হবে, নতুন মুদ্রা না হলেও হবে। সুতরাং চীন সহ ব্রিক্স যে একটা রাইজিং পাওয়ার, সেটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। সুতরাং আমি বাগাড়ম্বরিতা বলেছি, এটা হচ্ছে 100% ট্যারিফ কোনোদিন হতে পারে না। এটা আমেরিকার প্রয়োজনেই সম্ভব না, তাই তো? সম্ভব না, সেটাই আমি বলছি। আচ্ছা, ক্যাশ প্যাটেলের কথায় আসি। ক্যাশ প্যাটেল হচ্ছে কেশব প্যাটেল। তিনি ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু তিনি কিন্তু ভারত থেকে আসেননি। তার পিতামাতা এসছে আফ্রিকার দেশ থেকে মাইগ্রেট করে। সেটা বড় কথা না, কারণ আমেরিকাতে অনেক দেশের মানুষই মাইগ্রেট করে আসে। এই দেশে আসার পর সে যখন এই দেশের নাগরিক হয়, এই দেশের কনস্টিটিউশনের প্রতি তার আনুগত্য থাকতে হবে, এটা এই দেশের নিয়ম। তাহলে কেশব প্যাটেল যদি FBI ডিরেক্টর হয়, তাহলে এটার অলরেডি কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে আমেরিকার রাজনীতিতে, বিশেষ করে ডেমোক্রেটিক রাজনীতিতে। তবে এই প্রতিক্রিয়ার জন্য কি তার কনফার্মেশন থেমে থাকবে? আমার ধারণা থেমে থাকবে না, কারণ ডোনাল্ড ট্রাম্প হচ্ছে রিপাবলিকান পার্টির সর্বেসর্বা, এবং তার যে দল সেটা সেনেট এবং কংগ্রেসে আপনি জানেন যে তাদের মেজরিটি রয়েছে অলরেডি। তারা কিছু কিছু মানুষ স্বতন্ত্রভাবে চিন্তা করে ডোনাল্ড ট্রাম্পের বাইরে গিয়ে, সেটা গোপনে গোপনে চিন্তা করে, কিন্তু প্রকাশ্যে তারা ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করেন আমেরিকার কালচারে, কারণ তাহলে তার নিজস্ব পলিটিক্সটাই জিরো হয়ে যাবে। সুতরাং আমার ধারণা কেশব প্যাটেল তার কনফার্মেশনটা সহজ হবে না, তবে আলটিমেটলি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। তার মানে বলছেন যে ভারতীয়দের খুশি হওয়ার কিছু নাই? না, আমি মনে করি না যে ভারতীয় হওয়ার কারণে সে ভারতের প্রতি অনুগত হবে। সেটা আমেরিকার কালচারে এরকম জিনিসটা আমরা দেখি না, কারণ হচ্ছে আমেরিকার কনস্টিটিউশনের প্রতি তাকে অনুগত থাকতে হবে, এবং সে ভারতীয় বংশোদ্ভূত কিন্তু ভারতীয় সে না। আমি শেষ করতে চাই, আমাদের সময় নাই। প্রফেসর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, আপনাকে সময় দিতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু আমার হাতে আসলে সময় নাই, একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরা সময় পার করে ফেলেছি। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আশা করছি ভবিষ্যতেও আপনাদের সাথে দেখা হবে। 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে এই ছিল আজকের মতো, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।